অথচ এই সাদিক কায়েমদের কন্ট্রিবিউশনে শাহেদ আলম তার বাবা মায়ের কবর দেখার, কবর জিয়ারত করার সুযোগ পেয়েছে। সুতরাং শাহেদ এবং তার 14 জেনারেশনের উচিত হচ্ছে তাদের সমস্ত কৃতজ্ঞতা প্রশংসা সাদিক কায়েমদের পদতলে উৎসর্গ করা। সেটা না করে সে সাদিক কায়েমকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছে। কত বড় ধৃষ্ট, ঘিন্ন, নেমক হারাম, অকৃতজ্ঞ হলে এমনটা করা সম্ভব? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, পচা গলা দূষিত বিষয় নিয়ে ঘাটাঘাটি করা এটি নিশ্চয়ই কোনো রুচিকর কাজ নয়। কিন্তু বিএনপির মতো একটি দল যখন এই ধরনের পচা মালকে তাদের বয়ান তৈরির জন্য ভাড়া করে, তখন অনিচ্ছা সত্ত্বেও নাক চেপে এই ধরনের বিষয়ে আমাদের কথা বলতেই হয়। মূলত সেজন্যই আজকের কথা বলা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ল্যাবে প্রবেশ করি, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি আলম বিরিয়ানি আসলে কতটা বিষাক্ত, কি পরিমাণ দূষিত। দর্শক, শাহেদ আলম সর্বপ্রথম বিতর্কের মুখে পড়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করার মধ্য দিয়ে। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। শাহেদ ইলিয়াস হোসেনকে নিয়ে একটি মন্তব্য করেছিল এমন, ওই যে ইলিয়াস না কি যেন নাম, আমি ওকে চিনতামও না, নিউ ইয়র্কের রাস্তায় পরিচয়, উবার চালায় না পিজার ডেলিভারি দেয়, মানে এই ধরনের একটা মন্তব্য করেছিল। তো ইলিয়াস হোসেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় 21-এর চোখ অনুষ্ঠানের একজন আলোচিত উপস্থাপক ছিলেন। বাংলাদেশের সবাই তাকে চিনে। আর ইলিয়াসের কাছাকাছি বয়সের সমসাময়িক সময় বাংলাদেশে সাংবাদিকতা করেছে, সে ইলিয়াস হোসেনকে চিনে না, এই ধরনের বস্তা পচা থার্ড ক্লাস ফুটানি মার্কা এই কমেন্ট মানুষ ভালোভাবে নেয়নি। পরবর্তীতে বাংলাদেশে ইসকন নিয়ে যখন ব্যাপক সমালোচনা হচ্ছিল, তখন শাহেদ আলম ইসকনের সপক্ষে একটি শক্তিশালী স্টেটমেন্ট দেয়। তার জবাবে ইলিয়াস হোসেন ইসকনের নানান রকম ষড়যন্ত্র এবং অপতৎপরতা নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে, যেটি ছিল মূলত শাহেদ আলমের মুখের উপর একটি শক্তিশালী চপেটাঘাত। তখন থেকে একটি বড় অংশের মানুষ শাহেদ আলমকে ঘৃণা করা শুরু করে এবং শাহেদ আলমের নাম গণধিকৃতের খাতায় উঠে যায়। মাঝখানে সে তারেক জিয়াকে নিয়েও একটি আপত্তিকর মন্তব্য করে। সাংবাদিক মনির হায়দারের সঙ্গে একটি শোতে সে তারেক জিয়া সম্পর্কে মন্তব্য করেছিল এমন যে, ওই যে বিএনপির এক নেতা লন্ডনে থাকে, কি মহাসচিব না চেয়ারম্যান নাকি ভাইস চেয়ারম্যান, তারেক জিয়া নাকি যেন নাম, মানে এই ধরনের একটা কমেন্ট করেছিল। সে তারেক জিয়ার বিএনপিতে অবস্থান কি সেটিও জানে না, তারেক জিয়ার নামটাও সে জানে না। তো স্বাভাবিকভাবে বিএনপির লোকজন এটিকে ভালোভাবে নেয়নি। 2018 এবং 24-এর ইলেকশনে শাহেদের ধারণা ছিল আওয়ামী লীগের ভরাডুবি হবে, বিএনপি জামাত ক্ষমতায় আসবে। সে জামাত বিএনপির সপক্ষে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করে, অনলাইনে বেশ সক্রিয় থাকে এবং এর মাধ্যমে সে তার পিছনের বদনাম কিছুটা ঘুচাইতেও সক্ষম হয়। কিন্তু 24-এর ইলেকশনের পরে ফলাফল দেখে সে তার অনলাইন প্ল্যাটফর্মে এসে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে রীতিমতো নাকে খত দিয়ে কুর্নিশ করে শেখ হাসিনাকে তার গুরুমাতা হিসাবে ঘোষণা করে তার নিজের নতুন অবস্থান জানান দেয়। এরপরে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কোন রকম আনুষ্ঠানিকতা আকিকা ছাড়াই তার বাপদাদার দেয়া নাম শাহেদ আলম পরিবর্তিত হয়ে বিরানি আলম হয়ে যায়, যখন কিনা সে নিউ ইয়র্কের খলিল বিরিয়ানি হাউস থেকে নিয়মিত মাসোহারা নেয়। এই ব্যাপারটি যখন সাংবাদিক ইলিয়াস হোসেন হাতে নাতে ধরে ফেলে এবং তার 15 মিনিট অনুষ্ঠানে যখন এই ব্যাপারটি এক্সপোজ করেন, তখন থেকেই মূলত এই শাহেদ আলম বিরানি আলম হিসাবে আত্মপ্রকাশ করে। এই হচ্ছে বিরানি আলম বৃত্তান্ত। প্রিয় দর্শক, আমি খুব সংক্ষেপে হালকার উপর ঝাপসা শাহেদ আলমের একটা চিত্র অঙ্কন করবার চেষ্টা করলাম।
তবে এই সমস্ত কিছুকে ছাপিয়ে শাহেদ আলম চরম ধৃষ্টতা এবং নজিরবিহীন নেমক হারামের স্বাক্ষর রাখে যখন সে জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক বাংলাদেশের ভালোবাসা সাদিক কাইয়্যিমকে মোনাফেক আখ্যায়িত করে একটি স্ট্যাটাস প্রদান করে এবং তার সপক্ষে সে টেলিভিশন শোতে গিয়েও সাফাই গায়। সাদিক নিজে মোনাফেক, তার পরিচয় গোপন রেখে জামাত দল হিসেবে জাতির সাথে মোনাফেকি করেছে বলেই আমি মনে করি। শাহেদ আলমের দাবি হচ্ছে যে সাদিক কাইয়্যিম যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, এই ব্যাপারটি কেন সে আন্দোলন চলাকালীন সময় প্রকাশ করল না, পরবর্তীতে প্রকাশ করে সে নাকি গোটা জাতিকে হতাশ করেছে, আর এজন্যই নাকি সাদিক মুনাফেক হয়ে গেছে। এই হচ্ছে তার যুক্তি। আসুন এই চরম আপত্তিকর সেন্সিটিভ বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করি, তাহলেই প্রমাণ হবে যে শাহেদ আলমের আসলে কোথায় কোথায় কি পরিমাণ পচন ধরেছে। সুপ্রিয় দর্শক, সাদিক কাইয়্যিম যদি এই আন্দোলন চলাকালীন সময়ে সে ঘোষণা করত বা প্রকাশ করত যে আমি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং আন্দোলনে আমি এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি, তাহলে আসলে কি ঘটনা ঘটত? নাম্বার 1, শেখ হাসিনা তার আয়নাঘর বাহিনী, তার ভাতের হোটেল বাহিনী, পার্শ্ববর্তী রাষ্ট্রের ভাড়াটিয়া খুনি বাহিনী, তারা 24 ঘন্টার কম সময়ের মধ্যে সাদিক কাইয়্যিম এবং তার বংশকে ধ্বংস করে দিত। এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। নাম্বার 2, ওই আন্দোলনকে ওই জায়গায় ওই মুহূর্তে কবর দিয়ে দিত শেখ হাসিনা এবং সে এটা প্রমাণ করত যে এই আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন না, এটি হচ্ছে জামাত শিবিরের আন্দোলন। নাম্বার 3, বাংলাদেশের মানুষ যদি জানতো যে সাদিক কাইয়্যিমেরা এই আন্দোলনের নেপথ্যে এরকম ভূমিকা পালন করছে বা এই আন্দোলন পরিচালনা করছে, তাহলে কি বাংলাদেশের এই ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করত? নিশ্চয় না। কারণ যুগ যুগ ধরে কলম পিচাসেরা এই ডক্টর জাফর ইকবাল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আনিসুল হক, প্রথম আলো, ডেইলি স্টার, গং, এই কলম পিচার সংঘ, এরা জামাত শিবিরের ব্যাপারে যে জঘন্য মিথ্যাচার এবং যে একটা নেতিবাচক ধারণা মানুষের মনে বদ্ধমূল করিয়ে দিয়েছে, এই আন্দোলনের পেছনে জামাত শিবির রয়েছে, এটি যদি জানতো তাহলে মানুষ কিন্তু এইভাবে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করতো না। এটি স্বাভাবিক। আমি নিউ ইয়র্কে এই আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলাম। আমরা যখন কোনো কর্মসূচি দিয়েছি, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাফ প্যান্ট পরা মেয়েরা, স্যান্ডো গেঞ্জি পরা মেয়েরা, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ শুধু করেনি, বাড়ি থেকে তারা রীতিমতো প্লে কার্ড, ফেস্টুন, ব্যানার নিজেদের উদ্যোগে তৈরি করে নিয়ে এসে তার আন্দোলনে পার্টিসিপেট করেছে। এরা যদি জানতো যে এই আন্দোলনের নেপথ্যে রয়েছে জামাত শিবির, তাহলে তারা এইভাবে অংশগ্রহণ করত? আর এই সর্বস্তরের জনতা যদি এইভাবে আন্দোলনে ঝাঁপিয়ে না পড়তো, তাহলে শেখ হাসিনাকে হটানো সম্ভব হতো? সুতরাং সাদিক কাইয়্যিমের এই পরিচয়টা আড়াল করা এটি শুধু জরুরি ছিল না, একান্ত আবশ্যক ছিল। এবং সাদিক কাইয়্যিমেরা তাদের পরিচয় আড়াল করবার মাধ্যমে অপরিসীম দূরদর্শিতা, বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যেটি সর্বাত্মকভাবে প্রশংসার যোগ্য। সাদিক কাইয়্যিমেরা তাদের জীবনের মায়া ত্যাগ করে, হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, যে অসীম দূরদর্শিতার পরিচয় দিয়ে এমন অবিশ্বাস্য বিজয়ের মাধ্যমে আমাদের জন্য এমন কাঙ্ক্ষিত বিজয় এনে দিয়েছে, মুক্তি এনে দিয়েছে, গোটা জাতির ভালোবাসা, কৃতজ্ঞতা, প্রশংসার দাবিদার তারা। এবং আমি যদি খুব ন্যারো করে বলি যে শাহেদ আলমের জীবনে এটা কি ধরনের কন্ট্রিবিউশন রেখেছে। শাহেদ আলমের বাবা মা জীবিত ছিল, সে বাংলাদেশে যাবার সাহস হয়নি। তার বাবা মা মারা গিয়েছে, লাশ দেখতে যাওয়ার পর্যন্ত সাহস করেনি। অথচ এই সাদিক কাইয়্যিমদের কন্ট্রিবিউশনে
শাহেদ আলম তার বাবা মায়ের কবর দেখার, কবর জিয়ারত করার সুযোগ পেয়েছে। সুতরাং শাহেদ এবং তার 14 জেনারেশনের উচিত হচ্ছে তাদের সমস্ত কৃতজ্ঞতা প্রশংসা সাদিক কায়েমদের পদতলে উৎসর্গ করা। সেটা না করে সে সাদিক কায়েমকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছে। কত বড় ধৃষ্ট, ঘৃণ্য, নেমক হারাম, অকৃতজ্ঞ হলে এমনটা করা সম্ভব? প্রিয় দর্শক, আমি শাহেদ আলমের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। সেটি হচ্ছে, তার মধ্যে তো মুক্তিযুদ্ধের চেতনা কিলবিল করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পুরোটাই ছিল গেরিলা যুদ্ধ। আপনি নিশ্চয়ই জানেন যে গেরিলা যুদ্ধ হচ্ছে পুরোটাই গোয়েন্দা তথ্য নির্ভর। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কখনো পাগল সেজে, কখনো ভিক্ষুক সেজে, নানা রকম ভাবে ডিসগাইজ ওয়েতে মানুষের সঙ্গে মিশে তারা পাক বাহিনী এবং তার দোসরদের ব্যাপারে তথ্য সংগ্রহ করত এবং অতি সংগোপনে তাদেরকে আড়াল করে গোপন রেখে সেই ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকা মুক্তিবাহিনীর কাছে সংবাদ পৌঁছে দিত এবং তার ভিত্তিতে মুক্তিবাহিনী অতর্কিত আক্রমণ চালাত। তাহলে শাহেদের কাছে আমার প্রশ্ন, এই যে মুক্তিবাহিনীর লোকেরা তাদের পরিচয় গোপন করে, পাগল সেজে, ভিক্ষুক সেজে তারা এই যে তথ্য সংগ্রহ করত বা মুক্তিযুদ্ধে এই যে ভূমিকা রেখেছে, তারা কি মুনাফিক? তারা কি মুনাফিকি করেছে? শাহেদ আলমের কাছে কোনো জবাব আছে? আরেকটি খুচরা সম্পর্ক প্রশ্ন করি। আন্দোলনের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীপ্ত কণ্ঠে সাংবাদিকদের কাছে ঘোষণা করেছেন যে এই আন্দোলনের সঙ্গে বিএনপি বা ছাত্র দলের প্রত্যক্ষ পরোক্ষ ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আর আন্দোলনের সফলতার পরে তিনি বুক চেতিয়ে, ঠোঁট ফুলিয়ে ঘোষণা করেছেন এই আন্দোলনে বিএনপি এবং ছাত্রদল সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের এত এত লোক শহীদ হয়েছে। শাহেদ আলম কি একবারের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুনাফিক বলেছেন, না বলবার কথা চিন্তা করেছেন, না ভবিষ্যতে বলবেন? তাহলে সাদিক কায়েম যদি মুনাফিক হয়, মির্জা ফখরুল আলম কেন হবে না? শাহেদ আলমের কেন এই দ্বিচারিতা? সুতরাং মুনাফিক কে, সাদিক কায়েম নাকি এই বিরানি আলম? সুতরাং এই পচা বিরানি আলম যে টাটকা মুনাফিক, এটা প্রমাণ করবার জন্য আর অতিরিক্ত কোনো কিছু হাজির করবার দরকার আছে? দর্শক, এই শাহেদ আলম যে একজন অকৃতজ্ঞ নিমক হারাম, ব্যাপারটা এইখানেই সীমাবদ্ধ নয়। দেখেন কতটা নির্লজ্জ বেহায়া সে। এই ডাকসু ইলেকশন নিয়ে নির্বাচনের কয়েকদিন আগে সে একটা প্রেডিকশন করেছিল। আসলে ওইটা তো কোনো প্রেডিকশন না, সেটা ছিল আমৃত্যু ভরা একটা চরম ফুটানি, এবং সে সবাইকে বলেছিল স্ক্রিনশট রেখে সেটাকে সেভ করে রাখতে। এবং সেখানে সে উল্লেখ করেছিল যে ছাত্র শিবিরের ভরাডুবি হবে, শিবির হবে 3-4 নম্বর এবং 2-3 হাজারের বেশি ভোট পাবে না। বাস্তব ফলাফল, শিবিরের যে এই অবিস্মরণীয় বিজয়, শাহেদ আলমের মুখে কি পরিমাণ চুনকালি আর জুতার বাড়ি পড়েছে। ওর যদি ন্যূনতম লজ্জা শরম বলে কোনো জিনিস থাকতো, তাহলে ফের ক্যামেরার সামনে এসে কথা বলা, মুখ দেখানো তো দূরের কথা, নিজের স্ত্রীর কাছেই তো 6 মাস মুখ দেখানোর কথা না, জঙ্গলে গিয়ে লুকায় থাকার কথা। চুল দাড়ি বড় হলে বউয়ের কাছে এসে হাত পায়ে ধরে মাপছে যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আর এরকম বাজে কথা বলবো না বলে নতুন জীবন শুরু করা। সেটা না করে সে কি করলো? এই শিবিরের অবিস্মরণীয় এই বিজয় বাসি হইতে না হইতে সে ছাত্র দলকে এখন পরামর্শ দিচ্ছে যে বামেদের সঙ্গে এক হয়ে শিবিরের বিরুদ্ধে আন্দোলন করবার, জাতীয় সঙ্গীত গাইবার। মানে তার বেকলিপানা শুধু বেহায়া না, মানে কোন লেভেলের বেকল চিন্তা করেন। এখন এই হারু পাঠি, তাদের কি এই জাতীয় সঙ্গীত গাইবার মতো গলায় জোর আছে নাকি মুড আছে? আর জাতি কি ওদের মুখে এখন জাতীয় সঙ্গীত শুনবার জন্য প্রস্তুত আছে? এই হচ্ছে
শাহেদ আলমদের অবস্থা। আর এই ধরনের মালকে বিএনপি তার বয়ান তৈরির জন্য ভাড়া করে। এখন লজ্জা কি বিএনপির পাওয়া উচিত না আমাদের পাওয়া উচিত, আমি ঠিক বুঝছি না। প্রিয় দর্শক, শাহেদ আলমের যে কোথায় কোথায় পচন ধরেছে এবং কি পরিমাণ কি মাত্রায় সেই পচন লেগেছে, এটা কি ফিতা দিয়ে মাপা সম্ভব, নাকি স্কেল দিয়ে মাপা সম্ভব, নাকি বিকল্প অন্য কোন উপায় আছে? প্লিজ আমাকে কমেন্টে একটু জানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার তালিকা থেকে এই পচা বিরানিকে দূরে রাখুন। আল্লাহর রহমত আপনাদের সঙ্গে থাকুক। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।